আসসালামু আলাইকুম। আজকে আমরা নিওনেটাল জন্ডিস নিয়ে আলোচনা করব। তো নর্মালি যদি আমরা জন্ডিসের কথা বলি, তাহলে জন্ডিসের ডেফিনেশন কি? ইয়েলো ডিসকালারেশন অফ স্কিন অ্যান্ড মিউকাস মেমব্রেন। স্কিন অ্যান্ড মিউকাস মেমব্রেন ডিউ টু হোয়াট? ডিউ টু রেজড বিলিরুবিন লেভেল ইজ টার্মড অ্যাজ জন্ডিস। তাহলে যখন এই জন্ডিসটা নিওনেটসদের হবে, তখন সেটাকে আমরা বলতেছি নিওনেটাল জন্ডিস। আমরা নিওনেট কাদের বলি? যাদের এজ হচ্ছে উইদিন 28 days ফ্রম বার্থ। নিওনেটাল জন্ডিস হচ্ছে একটা কমন প্রবলেম। এবং কেন হয়? একটু আগে বললাম যে ডিউ টু অ্যাকুমুলেশন অফ বিলিরুবিন পিগমেন্ট। তাহলে আসেন এবার আমরা একটু দেখি যে জন্ডিসের কজগুলো কি কি, অর্থাৎ এটিওলজিটা দেখি। তাহলে জন্ডিস কখন অ্যাপিয়ার করছে সেটার উপর ডিপেন্ড করে কজগুলো আমরা একটু ভিন্ন ভিন্ন ভাবে ভাগ করেছি। তাহলে যদি উইদিন ফার্স্ট 24 আওয়ার্স অফ লাইফ, যদি ফার্স্ট 24 আওয়ারের মধ্যে আসে, তাহলে হচ্ছে আমরা কজ হিসেবে দেখবো যে RH ইনকম্প্যাটিবিলিটি থাকতে পারে, কিংবা ABO ইনকম্প্যাটিবিলিটি থাকতে পারে, অথবা মাইনর ব্লাড গ্রুপ ইনকম্প্যাটিবিলিটিস থাকতে পারে। এছাড়া যদি যে নিওনেট তার যদি গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনেজ ডেফিসিয়েন্সি থাকে, আর যদি সেটা সেকেন্ড এবং থার্ড ডে অফ লাইফে হয়, তাহলে সেটা ফিজিওলজিক্যাল হতে পারে, যেটা নর্মালি হয়, অনেকেরই হতে পারে। আর ক্রিগলার নাৎজার সিনড্রোম, যেটা এটা হচ্ছে রেয়ার, এটা সম্পর্কে অত জানার প্রয়োজন নেই, এটা রেয়ার। আর হচ্ছে কি ব্রেস্ট ফিডিং জন্ডিস হতে পারে, ব্রেস্ট ফিডিং জন্ডিস। আর হচ্ছে যে ব্রেস্ট মিল্ক জন্ডিস, এটা নিয়ে আমরা একটু পরে জানবো। আর বিটুইন যদি 3 to 7 days অফ লাইফে হয়, তাহলে সেটা জন্ডিস অফ প্রি ম্যাচিউরিটি হয়, অর্থাৎ প্রি ম্যাচিউর বেবি যদি হয়, সেক্ষেত্রে তাদের 3 to 7 days অফ লাইফে জন্ডিস হতে পারে। এরপরে যদি ব্যাকটেরিয়াল সেপসিস থাকে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন থাকে, অথবা আদার ইনফেকশন যেরকম টর্চ ইনফেকশন যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু এই 3 to 7 days-এর মধ্যে, কিংবা আফটার ফার্স্ট উইকে সে প্রেজেন্ট করলো এবং পারসিস্ট, অর্থাৎ 2 উইক বয়স শেষ হয়ে যাচ্ছে, তারপরেও পারসিস্ট করতেছে, এরকম ক্ষেত্রে কজ যেগুলো হতে পারে, এটাকে আমরা দুই ভাগে ভাগ করছি। একটা হচ্ছে কি আনকনজুগেটেড, একটা হচ্ছে কনজুগেটেড। আনকনজুগেটেড কজ কি? ব্রেস্ট মিল্ক জন্ডিস, হাইপোথাইরয়েডিজম, পাইলোরিক স্টেনোসিস, গ্যালাক্টোসিমিয়া। আর কনজুগেটেডে কি কি আছে? কনজুগেটেডে আমরা ইন্ট্রাহেপাটিক কোলেস্টেসিস হতে পারে, অথবা এক্সট্রা হেপাটিক কোলেস্টেসিস হতে পারে। আর এগুলোর কজ হিসেবে আমরা যে সেপসিস, ইডিওপ্যাথিক নিওনেটাল হেপাটাইটিস, টর্চ ইনফেকশন, বাইল ডাক্ট পসিটি, মেটাবলিক সিনড্রোম, আর এখানে হচ্ছে বিলিয়ারি অ্যাট্রেসিয়া, আর হচ্ছে কোলোরেক্টাল সিস্ট, বাইল ডাক্ট স্টেনোসিস। এগুলো হচ্ছে আমাদের কজ। তো জন্ডিসের যে এটিওলজি একদম কনসাইজ ওয়েতে আমরা এইভাবে মনে রাখতে পারি। এটিওলজির পরে আমরা একবার একটু জানি যে ফিজিওলজিক্যাল জন্ডিস, অর্থাৎ কোনো একটা নিওনেটসের কোনো প্যাথোলজি না থাকলেও জন্ডিস অ্যাপিয়ার করতে পারে। সো এই যে ফিজিওলজিক জন্ডিস, সেগুলোর কি কি ফিচার এবং প্যাথোলজিক জন্ডিসের সাথে এর ডিফারেন্স কি, এগুলো আমাদেরকে জানতে হবে, যেন আমরা ডিফারেন্সিয়েট করতে পারি যে এটা ফিজিওলজিক্যাল নাকি প্যাথোলজিক্যাল, এবং সেই অনুযায়ী আমরা পেশেন্টকে কাউন্সিলিং এবং ট্রিটমেন্ট দিতে পারি। জন্ডিস, ফিজিওলজিক জন্ডিসে এটা হচ্ছে একেবারে রেড মার্ক পয়েন্ট, যে ফিজিওলজিক্যাল জন্ডিস সব সময় অ্যাপিয়ার্স 2 to 3rd ডে অফ লাইফ, অর্থাৎ কখনোই নট উইদিন 24 আওয়ার্স, কখনোই 24 আওয়ার এর মধ্যে আসবে না, সবসময় সেকেন্ড ও থার্ড ডে অফ লাইফে হবে। তো ফিজিওলজিক্যাল জন্ডিসের এটা একটা অন্যতম ইম্পর্টেন্ট ফিচার, এটা সবসময় মাথায় রাখতে হবে। আর এখানে কজ কি, ফিজিওলজিক্যাল জন্ডিস কেন হচ্ছে, সেই কজে যদি আমরা আসি, অর্থাৎ প্যাথোফিজিওলজি যদি আমরা দেখি, তাহলে এখানে আমরা কি পাচ্ছি? একটা হচ্ছে ফিটাল আরবিসি, লাইসিস হচ্ছে। আর আমরা জানি আরবিসি লাইসিস হলে কি হয়? আরবিসি লাইসিস হলে বিলিরুবিন রিলিজ হয়, তাহলে আরবিসি লাইসিস হচ্ছে ফিটাল আরবিসি। সো যে বাচ্চারা, সে তো এখন আর ফিটাস নাই, সে এখন হচ্ছে নিওনেটস। সো ফিটাস থেকে সে এখন নিওনেটস, সো ফিটাল আরবিসি যেগুলো ছিল সেগুলো আস্তে আস্তে ব্রেকডাউন করবে। সো ফিটাল আরবিসি ব্রেকডাউন হচ্ছে, এবং সেই সাথে কি বিলিরুবিন লেভেলও বাড়ছে। আরেকটা কি, সে এখন বাচ্চা, মাত্র 2-3 দিন বয়স। সো অনেকের ক্ষেত্রে কি হচ্ছে যে গ্লুকুরোনাইল ট্রান্সফারেজ যে এনজাইম, সেটা কম থাকলে কি হয়? গ্লুকুরোনাইল ট্রান্সফারেজ এনজাইম হচ্ছে বিলিরুবিন কনজুগেশন করে। সো বিলিরুবিন গুলো কনজুগেশন হচ্ছে না, এবং ঠিকমতো তাহলে কি এক্সক্রিশন হবে না। যদি ঠিকমতো এক্সক্রিশন না হয়, তাহলে কি হবে? আবার বিলিরুবিনের পরিমাণ বেড়ে যাবে। সো এই দুইটা হচ্ছে ফিজিওলজিক্যাল কজ। সো এই জিনিসটা আমি এইখানে আরেকবার দেখেছি যে নিউনেটাল জন্ডিস, এটা হচ্ছে দুইটা ফেনোমেনা আছে। একটা হচ্ছে ইনক্রিজড ব্রেকডাউন অফ হাই ফিটাল আরবিসি ম্যাস, আরেকটা হচ্ছে
low hepatic excretory capacity because of what? Because of uptake of unconjugated bilirubin by hepatocyte, but conjugation যে গ্লুকুরোনাইল ট্রান্সফারেজ এনজাইমের মাধ্যমে হচ্ছে সেটা ঠিকমতো থাকে না বা কম থাকে বা ঠিকমতো ডেভেলপ করে না এই কারণে। সো এই দুইটা মেইন ফিনোমিনার কারণে কিন্তু নিউনেটাল জন্ডিস হচ্ছে। আর এখানে একটু আমরা আরবিসির লাইফ স্প্যান দেখাচ্ছি যে ফিটাল এবং নিউনেটাল আরবিসির লাইফ স্প্যান কিন্তু কম। সো যেহেতু লাইফ স্প্যান কম সেহেতু এগুলো অ্যাডাল্ট আরবিসির তুলনায় দ্রুত ভাঙছে। সো আমরা প্যাথোফিজিওলজিটা জেনে নিলাম। এবার আমরা দেখি বাকি যে ক্যারেক্টারিস্টিক আছে সেগুলো কি যে রিচেস ইটস পিক, মানে বিলিরুবিন লেভেলটা পিক কত, 5th to 6th ডে অফ লাইফে বিলিরুবিন লেভেলটা পিকে থাকে, এবং পিকে যাওয়ার পর যেহেতু এটা ফিজিওলজিক্যাল জন্ডিস, এটা কোনো প্যাথোলজি না, সো এটা ন্যাচারালি হিল হয়ে যাবে। ন্যাচারালি হিল হবে কখন? আফটার 6th ডে, মানে 7 to 8 ডেজ অফ এজ, যদি টার্ম বেবি হয়। সো এটা ইম্পর্টেন্ট, যদি টার্ম বেবি হয় তাহলে 7 to 8 ডেজ অফ এজে সেটা ডিক্লাইন করে যাবে। আর যদি প্রি টার্ম বেবি হয় তাদের একটু বেশি সময় লাগবে, সেটা হচ্ছে 10 to 11 ডেজ অফ লাইফে সেটা ডিক্লাইন করে যাবে, এবং এটার জন্য কোনো ট্রিটমেন্টের দরকার নেই। পেশেন্টের বাবা মা আসবে যে তার বাচ্চার বডির কালার হলুদ হয়ে গেছে, জন্ডিস হয়েছে, ট্রিটমেন্টের জন্য সেক্ষেত্রে আমাদেরকে মেইনলি কি করতে হবে? মেইনলি হচ্ছে কাউন্সিলিং করতে হবে। যে এটা একটা ন্যাচারাল ফেনোমেনা, এটা আস্তে আস্তে সেরে যাবে। সো আমাদের এবার একটু জানতে হবে যে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া অফ ফিজিওলজিক্যাল জন্ডিস, যে আমরা কিভাবে বুঝবো, ইনশিওর হব যে এটা অ্যাকচুয়ালি ফিজিওলজিক্যাল জন্ডিসে কিনা। সেটা যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি এখানে বলছি, সেটা হচ্ছে এটা 2nd and 3rd ডে অফ লাইফে আসবে, এবং পিকে থাকবে হচ্ছে 5th to 6th ডেজ অফ লাইফ, আর হচ্ছে ডিক্লাইন করে যাবে টার্ম হলে 7 to 8 ডে, আর প্রি টার্ম হলে 10 ডেজ। আমরা যদি এভারেজ বলি 10 ডেজের মধ্যে সবার ডিক্লাইন করে যাবে যদি ফিজিওলজিক্যাল জন্ডিস হয়। তো এটা একটা ফিচার গেল। আরেকটা ফিচার হচ্ছে, আমরা 2 নম্বর আরেকটা ফিচার বলতে পারি, সেটা হচ্ছে প্রোগ্রেশন, মানে জন্ডিস অ্যাপিয়ার করার পরে সে আস্তে আস্তে স্প্রেড করবে। শুরু হবে কোথায় এবং শুরুর যে সাইট, সেই সাইট থেকে স্প্রিড করতেছে কোথায়, সেটার ডিরেকশনের একটা প্যাটার্ন আছে। সেই প্যাটার্নটাকে আমরা কি বলতেছি? সেফালো কর্ডাল প্রোগ্রেশন। অর্থাৎ সেফালো মানে কি, প্রথমে মাথাতে আসবে, এরপর হচ্ছে আস্তে আস্তে লিম্বের দিকে যাবে। তো প্রথমে হচ্ছে আমরা ফেসে পাবো ইয়েলোইশ ডিসকালারেশন, আমরা প্রথমে ফেসে পাবো, তারপরে ট্রাঙ্কে, তারপরে হচ্ছে লিম্বে। এবং এটা কি হবে? এটা যাবে হচ্ছে স্লোলি প্রথমে ফেসে আসলো, তারপরে ট্রাঙ্কে, তারপর হচ্ছে লিম্বে স্প্রেড হলো। এরপরে এই যে বিলিরুবিন লেভেলটা আস্তে আস্তে বাড়তেছে, আমরা বলতেছি যে প্রথমে অ্যাপিয়ার করতেছে 2 to 3rd ডে, এবং পিকে উঠতেছে হচ্ছে 5th to 6th ডে। সো এই যে এখানে অ্যাপিয়ার করতেছে এবং 5th to 6th ডেটে এটা হচ্ছে পিকে থাকছে, এখানে যে বিলিরুবিন লেভেলটা আস্তে আস্তে বাড়ছে, এই বাড়ার রেটটা কত হবে? বাড়ার রেট ফিজিওলজিক্যাল জন্ডিসের ক্ষেত্রে লেস দেন 0.5 মিলিগ্রাম পার ডেসিলিটার পার আওয়ার। অনেক সময় পার আওয়ার মেজার করা সম্ভব হয় না, সেক্ষেত্রে আমরা পার ডে এর একটা হিসাব রাখতে পারি, সেটা হচ্ছে 0.10, 0. না, মানে লেস দেন 10 মিলিগ্রাম পার ডেসিলিটার পার ডে। সো এইরকম ভাবে, অর্থাৎ এই রেটের থেকে কম 0.5 অথবা 10 মিলিগ্রাম পার ডে, এটার থেকে কম যদি রেটটা থাকে, সেক্ষেত্রে আমরা সেটাকে বলতেছি ফিজিওলজিক্যাল জন্ডিস। সো ফিজিওলজিক্যাল জন্ডিস সম্পর্কে আমাদের আইডিয়া ক্লিয়ার। আমরা কিভাবে বুঝবো এটা ফিজিওলজিক্যাল জন্ডিস, কোনটাকে ফিজিওলজিক্যাল জন্ডিস বলতে, কেন হচ্ছে, এই সবগুলো কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা আস্তে আস্তে চলে যাব প্যাথোলজিক্যাল জন্ডিসের দিকে, নন ফিজিওলজিক্যাল জন্ডিস আর প্যাথোলজিক্যাল জন্ডিস। সো আমরা কিন্তু ফিজিওলজিক্যাল জন্ডিসের ক্ষেত্রে আমি বারবার করে বলতেছিলাম যে এটা 2nd to 3rd ডেজের মধ্যে আসবে। এর আগে যদি হয়, অর্থাৎ 1st ডে অফ লাইফ, অর্থাৎ উইদিন 24 আওয়ারের মধ্যে হলে আমরা কি বলতেছি? তখন কিন্তু আমরা বলবো এটাকে প্যাথোলজিক্যাল জন্ডিস। তখন আমরা এটাকে প্যাথোলজিক্যাল জন্ডিস বলতেছি। আমরা ফিজিওলজিক্যালের ক্ষেত্রে দেখতেছিলাম যে এভারেজ টার্ম অথবা প্রিটার্ম, এভারেজ 10 ডেজের মধ্যেই এটা ডিক্লাইন করবে, নর্মাল হয়ে যাবে। কিন্তু প্যাথোলজিক্যালের ক্ষেত্রে কি হচ্ছে? লঙ্গার দেন 10 ডেজ ইন টার্ম অ্যান্ড লঙ্গার দেন 11 ইন কেস অফ প্রিটার্ম বেবি। ফিজিওলজিক্যাল জন্ডিসের ক্ষেত্রে একটু আগে আমি বলে আসলাম যে রেট অফ রাইজ অফ সেরাম বিলিরুবিন কত। সো আমরা ওই সময় দেখছিলাম যে লেস দেন, এখানে হচ্ছে গ্রেটার দেন 0.5
মিলিগ্রাম পার ডেসিলিটার পার আওয়ার অথবা গ্রেটার দেন অর ইকুয়াল 10 মিলিগ্রাম পার ডেসিলিটার পার ডে। এই রেটের থেকে বেশি রেটে যদি বিলিরুবিন লেভেল বাড়তে থাকে সেক্ষেত্রে সেটার পসিবিলিটি হচ্ছে প্যাথোলজিক্যাল জন্ডিস, এবং এটা খুবই একটা ইম্পর্টেন্ট ফিচার। এরপরে সাথে আমাদের জন্ডিসের সাথে আদার্স কিছু সেপসিস কিংবা সিকনেসের ফিচার থাকতে পারে। এবং আরও একটা বিষয় যে নর্মালি জেনারেলি ইউজুয়ালি একই জিনিস তিনবার বললাম, সো ইউজুয়ালি ফিজিওলজিক্যাল জন্ডিস পাম কিংবা সোলে এক্সটেন্ড করে না, কিন্তু প্যাথোলজিক্যাল জন্ডিস এক্সটেন্ড আপ টু পাম অ্যান্ড সোল। এরপরে যে স্টুল এবং ইউরিন সেটার কালার এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফিচার, যে আমাদের যে মানে বেবির যে স্টুলটা সেটা হচ্ছে পেল স্টুল হবে, আর ইউরিন সেটা ডিপ ইয়েলো ইউরিন হবে, সেই সাথে প্যালোর হেপাটোস্প্লেনোমেগালি থাকতে পারে। তো এগুলো হচ্ছে আমাদের প্যাথোলজিক্যাল জন্ডিসের যে ক্যারেক্টারিস্টিক সেগুলো। তো আমরা একটু গ্রসলি দেখি দুইটার মধ্যে ডিফারেন্স। সেটা হচ্ছে যে ফিজিওলজিক্যাল জন্ডিস আর এটা হচ্ছে প্যাথোলজিক্যাল জন্ডিস। এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাই লেভেল অফ ফিটাল হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন and its breakdown into bilirubin, shorter RBC lifespan and immature liver with insufficient bilirubin metabolism, কারণ কি গ্লুকুরোনাইল ট্রান্সফারেজ এনজাইম ডেফিসিয়েন্সি থাকে অনেক ক্ষেত্রে। সো এই ক্ষেত্রে এগুলো হচ্ছে ফিজিওলজিক্যাল জন্ডিস। আর প্যাথোলজিক্যাল জন্ডিসের যেই আমরা একটু আগে যে ক্লাসিফিকেশন দেখছিলাম যে উইদিন 24 আওয়ার্স বা 1 to 2 days, এগুলো এখানে আরেকটু অন্যভাবে সাজাইছে। সো প্রথমে যেটা বলছি এটাই, দিস ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট, এটাই মনে রাখবেন আপনারা। সো এই যে এইখানে একটা কথা বলছে যে উইদিন ফার্স্ট 24 আওয়ার্স, উইদিন ফার্স্ট 24 আওয়ার্স অলওয়েজ প্যাথোলজিক্যাল, যেটা আমি একটু আগেই বললাম। এরপরে আমরা একটু গ্রস কিছু ক্লিনিক্যাল ফিচার দেখি, যে যেহেতু জন্ডিস অবশ্যই বেবি লুকস ইয়েলো অ্যান্ড প্রোগ্রেস ফ্রম ফেস থ্রো চেস্ট অ্যাবডোমেন টু পাম অ্যান্ড সোল। এটা আমি একটু আগে কি বলছিলাম, টার্মটা বলছিলাম হচ্ছে সেফালো কর্ডাল প্রোগ্রেশন, সেফালোকর্ডাল প্রোগ্রেশন। এছাড়া আমরা যদি ইনডিরেক্ট হাইপার বিলিরুবিনেমিয়া হয় সেক্ষেত্রে স্কিন লুকস ব্রাইট ইয়েলো আর অরেঞ্জ কালার। আর যদি অবস্ট্রাকটিভ জন্ডিস হয়, অবস্ট্রাকটিভ যদি জন্ডিস হয় সেক্ষেত্রে আমরা কি বিলিয়ারি অ্যাট্রেসিয়া থাকবে, স্কিন লুকস গ্রিনিশ অর মাডি ইয়েলো মানে হচ্ছে গ্রাম্য ভাষায় এটাকে বলা হচ্ছে মাইটটা। সো গ্রামের মানুষ আসলে বলবে মাইটটা জন্ডিস হয়েছে। সো এটা অবস্ট্রাকটিভ জন্ডিস, এক্ষেত্রে হচ্ছে মাডি ইয়েলো কাস্ট থাকতে পারে। ইন এডিশন ডার্ক ইউরিন থাকবে অ্যান্ড পেল ক্লে কালার্ড স্টুল, অর্থাৎ পেল স্টুল ডার্ক ইয়েলো ইউরিন থাকবে, সেই সাথে ল্যাথার্জি থাকবে, পোর ফিডিং থাকবে, এসব থাকতে পারে। সো এখন আমরা একটু যাই ক্লিনিক্যাল ইভ্যালুয়েশন, যে আমরা একদম প্রপারলি কিভাবে ডায়াগনোসিস করব ফ্রম স্টার্ট টু লাস্ট, যে এটা হচ্ছে নিওনেটাল জন্ডিস সে কেস কিনা অথবা আদার্স কোনো প্যাথোলজি আছে কিনা, মানে নর্মালি আর কি আমরা কিভাবে ক্লিনিক্যাল ইভ্যালুয়েশন করবো। প্রথমেই নর্মাল কি আমরা সেই আমাদের থার্ড ইয়ারে ওয়ার্ড যখন শুরু হয়েছে তখন থেকে আমরা জানতেছি হিস্ট্রি আমরা হিস্ট্রি নিব। হিস্ট্রিতে আমরা এজ অফ অ্যাপিয়ারেন্স অফ দ্য জন্ডিস, অর্ডার অফ প্রেগনেন্সি, এরপর হচ্ছে আগে যদি কোনো চাইল্ড থাকে ওই মাদারের তাহলে তাদের জন্ডিস ছিল কিনা, আগে কোনো বেবি ডেথের হিস্ট্রি আছে কিনা, বা ব্লাড গ্রুপ কি, এরপর হচ্ছে বোথ মাদার, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর এইচ টাইপিং বোথ মাদার, শুধু বেবি না, বেবি অ্যান্ড মাদার, কারণ আর এইচ ইনকম্প্যাটিবিলিটি আমরা কিন্তু একটু আগে দেখে আসছি এইখানে কি, এই যে উইদিন 24 আওয়ার্স, দ্যাট মিনস প্যাথোলজিক্যাল জন্ডিসের অন্যতম মানে একদম ফার্স্ট কি আর এইচ ইনকম্প্যাটিবিলিটি। সো মাদার এবং বাচ্চার আর এইচ টাইপিংটা করতে হবে। এরপরে যে মা, সেই মায়ের কোনো ইন্ট্রাইউটেরাইন ডেথ, অ্যাবর্শন ইন আর এইচ নেগেটিভ মাদার, এগুলোর হিস্ট্রি আছে কিনা, কারণ কি যে ইন্টারাইন ডেথ কিংবা অ্যাবর্শন থাকলে এবং সেটা যদি আর এইচ নেগেটিভ মাদার হয় সেক্ষেত্রে ইনজুরি হতে পারে ইউটেরাসে যদি ইনজুরি হয়, ইউটেরাস ইনজুরি হলে কি হবে, ফিটাল যে ব্লাড সেটা হচ্ছে ম্যাটারনাল সার্কুলেশনের সাথে মিশে যাবে, সেক্ষেত্রে ফিউচারে পরবর্তী বাচ্চাগুলোর ক্ষেত্রে কি আর এইচ ইনকম্প্যাটিবিলিটি হতে পারে। এটা আমরা সবাই জানি, এটা আমাদের ফিজিওলজিতে ছিল, আমরা ফার্স্ট ইয়ারে পড়ছি। এরপর হচ্ছে কি ডিউরেশন অফ জন্ডিস, যে জন্ডিস কতদিন পর্যন্ত আছে, কারণ আমরা একটু আগেই বলছিলাম যে ফিজিওলজিক্যাল জন্ডিসের ক্ষেত্রে ফিজিওলজিক্যাল জন্ডিসের ক্ষেত্রে 10 ডেজের মধ্যে সাবসাইড করে যাবে, আর প্যাথোলজিক্যাল হলে কি হবে, টার্ম হলে 14 ডেজ আর 21 ডেজ ইন কেস অফ প্রিটার্ম বেবি, এই এজের পরেও পারসিস্ট করবে। এরপরে কালার অফ দ্য স্টুল দেখতে হবে। এরপরে আসেন আমাদের হিস্ট্রি নেওয়া শেষ। এবার আমরা একটু কি করবো, আমরা ফিজিক্যাল এক্সামিনেশন করবো। ফিজিক্যাল এক্সামিনেশন আমরা কি দেখবো, টু লুক স্পেশালি ফর এক্সটেন্ট অফ জন্ডিস। একটু আগে আমি বললাম যে জন্ডিসের এক্সটেনশন কোথা থেকে কোথায় যাচ্ছে,
এক্সটেন্ট অফ জন্ডিস আপ টু পাম অ্যান্ড সোল। যদি পাম অ্যান্ড সোল পর্যন্ত যায়, নর্মালি কি হয়, নর্মালি এটার পসিবিলিটি হচ্ছে প্যাথোলজিক্যাল জন্ডিস। সিভিয়ারিটি অফ দ্য অ্যানিমিয়া, যদি অ্যানিমিয়া থাকে সেক্ষেত্রে অ্যানিমিয়া কেমন, হেপাটোস্প্লিনোমেগালি আছে কি নাই, এবং এভিডেন্স অফ সেপসিস অর্থাৎ ল্যাথার্জি, পোর ফিডিং, এগুলো হচ্ছে এভিডেন্স অফ সেপসিস, এগুলো আছে কিনা। তারপরে প্রেজেন্স অফ এনি কনসিল হেমোরেজ, কোনো হেমোরেজের হিস্ট্রি আছে কিনা, মানে হিস্ট্রি তো না, মানে আমরা এক্সামিনেশন করে দেখবো যে কোনো কনসিল হেমোরেজ আছে কিনা। প্রোফাইল অফ প্রিমিটিভ রিফ্লেক্সেস, প্রেজেন্স অফ এনি অ্যাবনর্মাল নিউরোলজিক্যাল বিহেভিয়ার অর্থাৎ কনভালশন, রিজিডিটি আছে। সো আমরা কিন্তু ক্লিনিক্যাল ইভ্যালুয়েশন করে ফেলছি। এখন আমাদেরকে একটু দেখতে হবে এই জিনিসটা, এটা খুব ইম্পর্টেন্ট। এটা কি? এটা হচ্ছে ক্রেমার্স রুল। অর্থাৎ আমরা তো পেশেন্ট যখন আসবে বিলিরুবিন ইনভেস্টিগেশন করতে দিতেই পারি, কিন্তু ইনস্ট্যান্ট আমার বোঝার জন্য একটা অ্যাপ্রক্সিমেশন, এটা কিন্তু একদম পারফেক্ট হবে না, বাট ইট উইল হেল্প ইন আওয়ার ডে টু ডে প্র্যাকটিস। এটা কি? এটা অ্যাপ্রক্সিমেট একটা লেভেল, অ্যাপ্রক্সিমেটলি বিলিরুবিন লেভেল কত সেটা আমরা বাচ্চার বডির যে কালার সেটা দেখে আমরা বুঝতে পারি। সো এই ক্রেমার রুলটা আমরা এবার একটু বুঝি। জন্ডিস যদি ফেস থেকে নেক এইটুকুর মধ্যেই থাকে, আমরা ইয়েলো ডিসকালারেশন শুধুমাত্র এই এরিয়ার মধ্যে দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে সেটা আমরা কি বলবো, যে মেবি সেরাম বিলিরুবিন লেভেল হচ্ছে 6 মিলিগ্রাম পার ডেসিলিটার। যদি জন্ডিস শুরু হচ্ছে এখান থেকে, প্রতিবারই এখানে আমি যতগুলো বলবো সবগুলোই স্টার্টিং কিন্তু ফেস, ফোরহেড, এখান থেকে শুরু হয়ে আস্তেছে টার্মিনেটস অ্যাট আম্বিলিকাস অ্যান্ড আপার আর্ম, অর্থাৎ এইখান থেকে শুরু হলো এই 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 এরিয়াটুকুতে আছে, তাহলে আমরা সেটাকে বলতেছি 10 মিলিগ্রাম পার ডেসিলিটার। আম্বিলিকাস পর্যন্ত আসছে এবং লিম্বের মধ্যে আপার আর্ম পর্যন্ত আসছে, সেক্ষেত্রে আমরা বলতেছি 10 মিলিগ্রাম পার ডেসিলিটার। আর জন্ডিস ফ্রম আম্বিলিকাস টু নি, অর্থাৎ এইখান থেকে শুরু হলো এই এই এইটুকু এরিয়া কভার করছে, সেক্ষেত্রে আমরা কি বলবো, 12 মিলিগ্রাম পার ডেসিলিটার সেরাম বিলিরুবিন লেভেল অ্যাপ্রক্সিমেটলি। এরপরে যদি লোয়ার পার্ট অফ দ্য আর্ম পর্যন্ত এক্সটেন্ড করে, লোয়ার পার্ট অফ দ্য আর্ম এবং লো অ্যান্ড বিলো দ্য নি টু অ্যাঙ্কেল, তো এদিকে রিস্ট পর্যন্ত আর এখানে অ্যাঙ্কেল পর্যন্ত, শুধুমাত্র আমাদের এই হ্যান্ড অ্যান্ড লেগটুকু বাকি আছে, সেক্ষেত্রে আমরা কি বলতেছি 15 মিলিগ্রাম পার ডেসিলিটার। আর যদি টপ টু দ্য টো, অর্থাৎ একদম হ্যান্ড, পাম, সোল এই পর্যন্ত সব ছড়া গেছে, সেক্ষেত্রে আমরা বলতেছি গ্রেটার দেন 16 মিলিগ্রাম পার ডেসিলিটার। সেটা একটা অ্যাপ্রক্সিমেটলি সেরাম বিলিরুবিন লেভেল বোঝার একটা উপায়, ক্রেমার্স রুল। এবার আমরা দেখি ইনভেস্টিগেশন কি কি দেওয়া যায়। জন্ডিসের ইনভেস্টিগেশন অবশ্যই অবভিয়াসলি আপনি যেটা ভাবতেছেন সেরাম বিলিরুবিন, টোটাল, ডিরেক্ট, ইনডিরেক্ট, তো সবগুলোই আমরা কিন্তু দেখব। ইনডিরেক্ট বিলিরুবিন যদি পারে ইনক্রিজ, সেক্ষেত্রে আমরা ধরে নেব এটা ফিজিওলজিক্যাল জন্ডিস অথবা হেমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন, এই দুটোর মধ্যে একটা আছে। এরপর হচ্ছে যদি ডিরেক্ট বিলিরুবিন লেভেল যদি বাড়ে, সেক্ষেত্রে আমরা ধরবো এখানে সেপসিস, নিউনেটাল হেপাটাইটিস অথবা বিলিয়ারি অ্যাট্রিশিয়া। সো আমরা ইনডিরেক্ট এবং ডিরেক্ট দুটোই দেখব এবং দেখবো যে কোনটা বাড়ছে, তো যেটা বাড়ছে সেই হিসেবে আমাদের ডায়াগনোসিস হবে। সো সেরাম বিলিরুবিন গেল, সেরাম বিলিরুবিনের পরে আমরা দেখব ব্লাড গ্রুপিং, ব্লাড গ্রুপিংটা করতে হবে, ব্লাড গ্রুপিং অ্যান্ড RH টাইপিং, both mother and baby, ব্লাড গ্রুপিং অ্যান্ড RH টাইপিং। এটা কেন ইম্পর্টেন্ট এটা কিন্তু আমি একটু আগেই আলোচনা করছি। এরপর আমরা হিমোগ্লোবিন পার্সেন্টেজ করব। হিমোগ্লোবিন পার্সেন্টেজ কমতে পারে ডিউ টু হোয়াট, ডিউ টু হেমোলাইসিস। এরপর আমরা CBC অ্যান্ড সি রিঅ্যাক্টিভ প্রোটিন CRP দেখব। এটা কেন? কারণ কোনো সেপসিস আছে কিনা, সেপসিস স্ক্রিনিং এর জন্য আমরা CBC অ্যান্ড CRPটা দেখব। এরপর হচ্ছে পেরিফেরাল ব্লাড ফিল্ম করবো, আমরা পেরিফেরাল ব্লাড ফিল্ম PBF করবো কেন, টু সি দ্য এভিডেন্স অফ হেমোলাইসিস। আমরা পেরিফেরাল ব্লাড ফিল্মে যখন RBCটা দেখতে পাবো আমরা বুঝতে পারবো এটা হচ্ছে রাপচার্ড RBC কিনা, অর্থাৎ আমরা হেমোলাইসিসটা বুঝতে পারবো। সো টু সি হেমোলাইসিস। এছাড়া আমরা করতে পারি সেটা হচ্ছে আমরা রেটিকুলোসাইট কাউন্ট দেখতে পারি। রেটিকুলোসাইট কাউন্টে কিন্তু আমরা এই যে হেমোলাইসিসের এভিডেন্স খোঁজার জন্য আমরা রেটিকুলোসাইট কাউন্টটা দেখব। এরপরে লাস্ট
but not the least. It's a Coombs test, direct and indirect. So maybe positive, আমরা Coombs test পজিটিভ পেতে পারি। কখন পজিটিভ পেতে পারি? পজিটিভ পেতে পারি RH and ABO incompatibility. সো এই দুই কেসে কিন্তু আমরা Coombs test পজিটিভ পেতে পারি। সো এই ছিল মেইনলি ইনভেস্টিগেশনস। এরপর আমরা চলে যাব কোথায়? আমরা চলে যাব হচ্ছে ট্রিটমেন্টে আমি প্রথমেই বলছিলাম সেটা হচ্ছে যে ফিজিওলজিক্যাল জন্ডিসের ক্ষেত্রে কোনো ধরনের ট্রিটমেন্ট দরকার নেই। ফিজিওলজিক্যাল জন্ডিস ডো নট রিকোয়ার এনি ট্রিটমেন্ট, বাট কাউন্সিল দ্য পেশেন্টকে বলতে হবে যে এটা নর্মাল, এটা অনেক বাচ্চারই হতে পারে, কিছুদিন অপেক্ষা করেন, 1 সপ্তাহ 10 দিনের মধ্যে কমে যাবে, এবং ফলো আপে রাখতে হবে যে আসলেও কমতেছে কিনা। সো এটা হচ্ছে ফিজিওলজিক্যাল জন্ডিসের কথা। কিন্তু যদি প্যাথোলজিক্যাল জন্ডিস হয় সেক্ষেত্রে আমাদের সিরাম বিলিরুবিন যে রেজড, এটাকে আমাদের কমিয়ে আনতে হবে, ডিক্রিজ করতে হবে। সো এই জন্য আমরা মেইনলি দুইটা সিস্টেম ফলো করি, ট্রিটমেন্ট ফলো করি, সেটা হচ্ছে ফটোথেরাপি আর হচ্ছে কি এক্সচেঞ্জ ট্রান্সফিউশন। এবার চলেন আমরা একটু দেখি ফটোথেরাপি এবং এক্সচেঞ্জ ট্রান্সফিউশনগুলো কিভাবে করা হয়, সিস্টেমটা কি কি। ফটোথেরাপির ছবি এখানে দেওয়া হয়েছে। সো ফটোথেরাপি এখানে দেখতে পাচ্ছেন যে একটা বাচ্চা হচ্ছে একটা বেডে শুয়ে আছে এবং হচ্ছে তার উপর থেকে এখান থেকে ব্লু লাইট ফেলা হচ্ছে। সো এভাবেই মেইনলি ফটোথেরাপি দেওয়া হয়। তো ফটোথেরাপি ক্ষেত্রে এখন আমরা কিছু জিনিস জানবো, সেটা হচ্ছে যে মেকানিজমটা কি, ফটোথেরাপি দিয়ে আমাদের লাভ কি হয়। সেটা হচ্ছে ফটোথেরাপিতে যে ইউভি রে দেওয়া হচ্ছে, সেই ইউভি রে বিলিরুবিনটাকে ব্রেক ডাউন করে এবং মেক ইট ওয়াটার সলিউবল harmless compound which is suitable for what? Suitable for excretion through bile, urine and feces. সো সেটা কিভাবে করে, সেটা হচ্ছে এখানে মেইনলি ফটো আইসোমারাইজেশন হয়। ফটো আইসোমারাইজেশন হচ্ছে সো চেঞ্জেস বিলিরুবিন ইন লেস টক্সিক আইসোমার। সো এই যে লেস টক্সিক আইসোমারটা সেটা বাইলের মাধ্যমে এক্সক্রিটেড হতে পারে উইদাউট কনজুগেশন। এখানে কনজুগেশন লাগবে না, কনজুগেশন ছাড়াই এই ফটো আইসোমারাইজেশনের মাধ্যমে বিলিরুবিনের যে আইসোমার তৈরি হবে সেটা বাইলের মাধ্যমে এক্সক্রিট করতে পারে। এরপর হচ্ছে কি স্ট্রাকচারাল আইসোমারাইজেশনে কি হচ্ছে যে এই যে বিলিরুবিন সেটা লুমিরুবিন হচ্ছে, বিলিরুবিন কনভার্টেড টু লুমিরুবিন, এবং এই যে লুমিরুবিন সেটা কিন্তু ইজিলি বাইল অ্যান্ড ইউরিনের মাধ্যমে এক্সক্রিট করতে পারে। এরপরে আসতে হচ্ছে ফটো অক্সিডেশন হলে কি হচ্ছে, এই বিলিরুবিন হচ্ছে মোর পোলার সাবস্টেন্সে তৈরি হচ্ছে। মোর পোলার সাবস্টেশন, দ্যাট মিনস মোর সলিউবল টু ওয়াটার, অ্যান্ড মোর সলিউবল টু ওয়াটার মিনস ইট ক্যান বি এক্সক্রিটেড ইজিলি থ্রু ইউরিন। সো ক্যান বি এক্সক্রিটেড ইন ইউরিন। সেখানে আমরা মেকানিজমটা জানলাম। এবার এই যে ফটো থেরাপি দেওয়া হচ্ছে, এখানে আমাদের বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে বাচ্চাটা সেটা হবে নেকেড, এবং সে লাইট থেকে, এই যে লাইট সোর্স থেকে ডিস্টেন্স হবে 45 সেন্টিমিটার ফ্রম লাইট। এরপরে যেটা থাকতে হবে সেটা হচ্ছে আইস অ্যান্ড টেস্টিস শুড বি শিল্ডেড। ওয়াই? কারণ এখান থেকে তো আমাদের ইউভি রে বেরোচ্ছে। সো ইউভি রে বেরোলে আই এবং টেস্টিসের ক্ষতি করতে পারে। সো এই জন্য এটাকে শিল্ডেড রাখতে হবে, অর্থাৎ ঢেকে রাখতে হবে। আমরা যদি এইখানে দেখি, এই যে এখানে দেখা যাচ্ছে যে বাচ্চাটার আই হচ্ছে শিল্ডেড, এবং এই জেনিটালিয়াও কিন্তু শিল্ড করা আছে, যেন ওখানে আমাদের ইউভি রেটা ক্ষতি করতে না পারে। সো এই ছিল আইস অ্যান্ড টেস্টিস শুড বি শিল্ডেড। এরপর হচ্ছে পজিশন অফ দ্য বেবি ফ্রিকুয়েন্টলি চেঞ্জ। কেন ফ্রিকুয়েন্টলি চেঞ্জ করতে হবে সেটা আমি একটু পরে বলছি, একটু লিখে ফেলি। ফ্রিকুয়েন্টলি চেঞ্জ করতে হবে
এবং কেন ফ্রিকোয়েন্টলি চেঞ্জ করতে হবে? কারণ সাপোজ এই যে বেবিটা শুয়ে আছে, তার কিন্তু এই যে ইউভি রেটা এখান থেকে আসতেছে, ইউভি রেটা কিন্তু ফেস, ট্রাঙ্ক, লিম্বের যে অ্যান্টিরিয়র পার্ট, ফ্রন্টাল পার্ট সেখানে লাগতেছে, কিন্তু ব্যাক পার্টে কিন্তু লাইটের রেটা লাগতেছে না, কিংবা সাইডে কিন্তু লাগতেছে না বা কম লাগতেছে। তো আমরা যে ফ্রিকোয়েন্টলি চেঞ্জ করে একবার এইভাবে থাকবে সুপাইন পজিশনে, আরেকবার হচ্ছে আমরা পজিশন চেঞ্জ করি, যেন হচ্ছে আমাদের বডির সব জায়গায় রেটা লাগে, তাহলে হচ্ছে এক্সপোজারটা বেশি হবে এবং বিলিরুবিন লেভেলটা দ্রুত কমবে। সো ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হোয়াই ফর ম্যাক্সিমাম এক্সপোজার। এবং বাচ্চা হচ্ছে অল টাইম হচ্ছে এই ইউভি রের নিচে থাকবে, ব্লু লাইটের নিচে থাকবে, অনলি ফিডিং অ্যান্ড চেঞ্জিং ওয়েট প্যাড, অর্থাৎ খাওয়ার জন্য এবং প্যাডটা চেঞ্জ করার জন্য তাকে সেই লাইটের নিচ থেকে সরানো যাবে। এরপরে আমাদের যে চিলড্রেন, তাকে হচ্ছে আমাদের অবজারভেশন রাখতে হবে ফর হাইড্রেশন অবজার্ভ করতে হবে। এরপর হচ্ছে আমরা কতক্ষণ রাখবো, ডিউরেশন normally 24 to 48 hours exposure is enough to bring down serum bilirubin level to safe limit. Exposure is normally enough. সো ফটোথেরাপি নিয়ে এই ছিল মোটামুটি সকল কথাবার্তা। এরপর আমরা চলে আসতেছি এক্সচেঞ্জ ট্রান্সফিউশনে। আমরা এবার একটু দেখবো হচ্ছে এক্সচেঞ্জ ট্রান্সফিউশন। সো এক্সচেঞ্জ ট্রান্সফিউশন হচ্ছে মেইনলি যদি বাচ্চার হেমোলাইটিক ডিজিজ থাকে, অর্থাৎ আরএইচ অর এবিও ইনকম্প্যাটিবিলিটি থাকে, তাহলে আমরা এক্সচেঞ্জ ট্রান্সফিউশন দিয়ে থাকি। সো যদি হেমোলাইটিক ডিজিজ থাকে, সেক্ষেত্রে অ্যানিমিয়া কমানোর জন্য, অ্যানিমিয়া কাভার আপ করার জন্য, এবার হচ্ছে আনফিক্সড যে অ্যান্টিবডি, সেই অ্যান্টিবডিগুলো রিমুভ করার জন্য, এবং হাইপার বিলিরুবিনিয়া অর্থাৎ বিলিরুবিন লেভেল কমানোর জন্য আমরা এক্সচেঞ্জ ট্রান্সফিউশন দিয়ে থাকি। তাহলে এক্সচেঞ্জ ট্রান্সফিউশনে হচ্ছে এটা খুবই লেন্দি একটা প্রসিডিউর, মানে আমাদের অল্প অল্প করে ব্লাড এক্সচেঞ্জ, মানে কি আমরা দিব এবং নেব, বা নেব এবং দিব। অর্থাৎ আমরা সাপোজ 10 সিসি ব্লাড যদি নেই, 10 সিসি ব্লাড আমরা বাচ্চা থেকে যদি নিই, সাপোজ নিলাম, তাহলে 10 সিসি ব্লাড আবার আমরা দিব। সো এইভাবে করে এক্সচেঞ্জ ট্রান্সফিউশনটা করা হয়। সো আমরা একটু দেখবো যে, যেহেতু এটা একটা মানে লেন্দি প্রসেস এবং চাইল্ডের বডি থেকে ব্লাড এক্সচেঞ্জ করে ফেলা হচ্ছে, সো এটার জন্য একদম অ্যাবসলিউট ইন্ডিকেশনগুলো আমাদেরকে জানতে হবে। তাহলে ইন্ডিকেশনগুলো আমরা একটু দেখি কি কি আছে। ইন্ডিকেশন হচ্ছে, যদি কর্ড হিমোগ্লোবিন কি 10 গ্রাম পার ডেসিলিটার এর কম থাকে, অর ইকুয়াল 10 গ্রাম পার ডেসিলিটারের অথবা তার কম থাকলে কর্ড বিলিরুবিন হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল, অর্থাৎ 5 মিলিগ্রাম পার ডেসিলিটারের সমান অথবা বেশি যদি কর্ড বিলিরুবিন লেভেল থাকে। এরপর হচ্ছে যদি আনকনজুগেটেড সেরাম বিলিরুবিন লেভেল যদি 10 মিলিগ্রাম পার ডেসিলিটার উইদিন 24 আওয়ার্স অফ বার্থ, অর্থাৎ বাচ্চার জন্মের 24 ঘন্টার মধ্যে যদি সেরাম বিলিরুবিন আনকনজুগেটেড সেরাম বিলিরুবিন যদি 10 মিলিগ্রাম পার ডেসিলিটারের থেকে বেড়ে যায়, সেক্ষেত্রে আমরা এক্সচেঞ্জ ট্রান্সফিউশনের কথা চিন্তা করব। এরপরে আছে আনকনজুগেটেড সেরাম বিলিরুবিন যদি 20 মিলিগ্রাম পার ডেসিলিটার অথবা মোর, অর্থাৎ এটা সমান অথবা এর থেকে বেশি, ইন কেস অফ টার্ম বেবির ক্ষেত্রে সেরাম বিলিরুবিন যদি 20
মিলিগ্রাম পার ডেসিলিটার থেকে বেড়ে যায়, অথবা সেরাম বিলিরুবিন যদি গ্রেটার দেন অর ইকুয়াল 15 মিলিগ্রাম পার ডেসিলিটার ইন প্রিটার্ম বেবি। সো এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে যে টার্ম বেবির ক্ষেত্রে 20 মিলিগ্রাম পার ডেসিলিটারের থেকে বেশি এবং প্রিটার্ম বেবির ক্ষেত্রে 15 মিলিগ্রাম পার ডেসিলিটারের বেশি যদি হয়, সেক্ষেত্রে আমরা এক্সচেঞ্জ ট্রান্সমিশনের কথা ভাববো। আর উইদিন 24 আওয়ার, অর্থাৎ জন্ম নিচ্ছে 24 ঘন্টার মধ্যে সেরাম বিলিরুবিন 10-এর উপরে চলে গেছে, সেক্ষেত্রে আমরা এক্সচেঞ্জ ট্রান্সমিশনের কথা ভাবতে পারি। সো এই ছিল আমাদের এক্সচেঞ্জ ট্রান্সমিশনের ট্রিটমেন্ট। এবার আমরা একদম শুরুতে যে বলছিলাম যে ব্রেস্ট মিল্ক জন্ডিস আর হচ্ছে ব্রেস্ট ফিডিং জন্ডিস, ব্রেস্ট মিল্ক জন্ডিস এবং ব্রেস্ট ফিডিং জন্ডিস, সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। সো লেটস স্টার্ট দ্যাট। ব্রেস্ট মিল্ক জন্ডিস যেটা, সেটা হচ্ছে 2% ব্রেস্ট ফিড টার্ম বেবির ক্ষেত্রে হতে পারে। এটিওলজি অ্যাকচুয়ালি আননোন, বাট ধারণা করা হয় যে due to presence of beta glucuronidase enzyme and pregnanediol in some breast milk which interfere with bilirubin conjugation. So যদি ম্যাটার্নাল মিল্ক, যেটা ব্রেস্ট মিল্ক, সেখানে বিটা গ্লুকুরোনাইডেজ এবং প্রেগন্যান্ডিওল থাকে, সেক্ষেত্রে এটা বিলিরুবিন কনজুগেশনে ইন্টারফেয়ার করে। তাহলে বিলিরুবিন কনজুগেশন যদি ঠিক মতো না হয়, তাহলে তো সেটা ঠিক মতো এক্সক্রিট হতে পারতেছে না। তো সেক্ষেত্রে ব্রেস্ট মিল্ক জন্ডিস হতে পারে। তবে নর্মালি এটা আফটার 7th days অফ এজে আসে, উইথ না আসে বলতে অ্যাকচুয়ালি আফটার 7th days অফ এজ এটা ম্যাক্সিমাম কনসেন্ট্রেশনে থাকে, as high as 10 to 30 milligram per deciliter and persist for 3 to 10 weeks. যদি ব্রেস্ট ফিডিং কন্টিনিউ করা হয় তাহলে 3 to 10 উইকস থাকে, এরপর আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার করে। আর যদি ব্রেস্ট ফিডিং ডিসকন্টিনিউ করা হয়, সেক্ষেত্রে এটা র্যাপিডলি 3-4 দিনের মধ্যে কমে যায়। নর্মাল ট্রিটমেন্ট ফটোথেরাপি দেওয়া যেতে পারে, অ্যান্ড কন্টিনিউশন অফ ব্রেস্ট ফিডিং ইজ রিকমেন্ডেড। এটা ছিল হচ্ছে ব্রেস্ট মিল্ক জন্ডিস। এখানে টার্মটা আমাদের মনে রাখতে হবে, এটা হচ্ছে ব্রেস্ট মিল্ক জন্ডিস, এটা হচ্ছে ব্রেস্ট ফিডিং জন্ডিস। এটা হচ্ছে উইদিন ফার্স্ট উইক অফ বার্থ আসবে। আর নর্মালি এটা হয় হচ্ছে লোয়ার মিল্ক ইনটেক। লোয়ার মিল্ক ইনটেকের কারণে কি হয়, ডিহাইড্রেশন হচ্ছে এবং হচ্ছে হেমো কনসেন্ট্রেশন অফ বিলিরুবিনটা বেড়ে যাচ্ছে। অর্থাৎ বিলিরুবিনের যে পরিমাণ সেটা কিন্তু ঠিক ছিল, ডিহাইড্রেশনের কারণে সেটার কনসেন্ট্রেশনটা বেড়ে গেছে, কারণ বডিতে ফ্লুইড কমছে। সো ডিক্রিজড অ্যামাউন্ট অফ ফ্লুইডে একই পরিমাণ যদি কোনো কিছু থাকে, তাহলে সেটার কনসেন্ট্রেশনটা বেড়ে যায়। সো হেমো কনসেন্ট্রেশন অফ বিলিরুবিন। ইন এডিশন, যদি বাচ্চার বাউল মুভমেন্টের সমস্যা থাকে, অর্থাৎ বাউল মুভমেন্ট কম হচ্ছে, কনস্টিপেশন হচ্ছে, তো সেটা কি করে, এই বাউল মুভমেন্ট কম হলে এন্টার হেপাটিক রিসার্কুলেশন অফ বিলিরুবিন বেড়ে যায়। সেক্ষেত্রে বিলিরুবিনের কি হচ্ছে, এক্সক্রিশন কমে যাচ্ছে। এক্সক্রিশন কমে গেলে পারসিস্টেন্স অফ বিলিরুবিন ইন ব্লাড বেড়ে যাচ্ছে। সো এক্ষেত্রেও কিন্তু জন্ডিস দেখা যায়। ট্রিটমেন্ট একটাই, যে ফ্রিকুয়েন্ট ব্রেস্ট ফিডিং, বেশি বেশি বুকের দুধ খাওয়াতে হবে, ফ্রিকুয়েন্ট ব্রেস্ট ফিডিং আপ টু 10 টাইমস ডেইলি, মানে 10-12-এরও বেশি ব্রেস্ট মিল্ক খাওয়াতে হবে। সো এই ছিল আমাদের যে নিউনেটাল জন্ডিস, এই নিয়ে আলোচনা। আজকে একদম লম্বা একটা ক্লাস হলো। এখানে আমরা নিউনেটাল জন্ডিস কাকে বলে, এটিওলজি কি, ফিজিওলজিক্যাল জন্ডিস, প্যাথোলজিক্যাল জন্ডিস, কজ, ট্রিটমেন্ট, ক্লাসিফিকেশন, ট্রিটমেন্ট কিভাবে দেওয়া হয়, আমরা বিস্তারিত আলোচনা করছি। সো নিউনেটাল জন্ডিস নিয়ে আলোচনা এই পর্যন্তই। আপনারা যদি নোটটা পেতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আমার আসলে যেহেতু নতুন চ্যানেল, আমি টেলিগ্রাম গ্রুপ এখনো খুলি নাই। আপনারা যদি নোটগুলো নিতে চান, সেক্ষেত্রে আমি টেলিগ্রাম গ্রুপ ওপেন করে সেখানে নোটগুলো দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারবেন। সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।